আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারহানা ভুইয়া, এমবিবিএস এমটি প্যাথোলজি। এখন আমি ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে অ্যাফিলিয়েটেড আছি ইউনিভার্সিটি অফ কলম্বোতে অ্যাজ অ্যান অবজারভার প্যাথোলজিস্ট। আমি আজকে এই ভিডিওটি মেইনলি বানিয়েছি সার্জন আপু ভাইয়াদেরকে উদ্দেশ্য করে এবং ডেডিকেট করে, কারণ আমার কাছে কাজ করতে যে মনে হয়েছে পিজি হসপিটালে যে প্রচুর সার্জন জানেন না যে কোন সময় আসলে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি অ্যাডভাইস করা উচিত এবং কোন ক্ষেত্রে কোর বায়োপসি অ্যাডভাইস করা উচিত এবং কোন ক্ষেত্রে টোটাল লিম্ফ নোড স্যাম্পলিং করা উচিত। কারণ আমি প্রচুর সাসপেক্টেড লিম্ফোমা কেসে দেখেছি যে কোর বায়োপসি অ্যাডভাইস করা হয়েছে, ক্লিনিশিয়ানরা অনেকে হয়তোবা করেছেন। আমার কাছে মনে হচ্ছে এখানে একটা নলেজ গ্যাপ আছে হিস্টোপ্যাথোলজিস্টদের সাথে সার্জনদের, এবং এই নলেজ গ্যাপটার মেইন কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে হিস্টোপ্যাথোলজিস্ট আর সার্জনরা একটা টেবিলে বসে কখনো নিজেরা এই প্রবলেমগুলো নিয়ে কথা ওভাবে বলা হয় না, অথবা সময়ের অভাবে হয়ে ওঠে না। তো দেখা যায় যে আমাদের প্যাথোলজির যে টেক্সট বুকগুলো আছে সেই ভাষাগুলোও সার্জনরা হয়তোবা ওভাবে জানেন না অনেকে, এবং ডেইলি লাভের যে গাইডলাইন্স যদি থাকে সেটাও আমরা হয়তোবা হিস্টোপ্যাথোলজিস্টরা ওভাবে জানি না। সো দেয়ার ইজ এ নলেজ গ্যাপ অ্যান্ড নলেজ শেয়ারিং গ্যাপ বিটুইন দ্য সার্জনস অ্যান্ড হিস্টোপ্যাথোলজিস্ট। দ্যাটস ওয়াই দেয়ার সামটাইমস some problem happens in diagnosis of lymphoma. আমি প্রথমে বলতে চাই এফএনএসি নিয়ে। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি যদি আমি একটা সাসপেক্টেড লিম্ফোমা কেসে পেশেন্টকে অ্যাডভাইস করি, সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে? সেক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে, সবথেকে বড় একটা রিস্ক সেটা আমাকে মাথায় রাখতে হবে যে যখন আমি একটা রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিস পেশেন্টের এফএনএসি দেখছি স্লাইডে, morphologically there are some cells which mimics with the RS-like cells. So it's called immunoblast. So reactive lymphadenitis এ এই immunoblast নামে যেই সেলগুলো থাকে এদের অনেক প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে, বিগ প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকে, যেটা অনেক সময় RS-like সেলের সাথে মিমিক করে। সো সেক্ষেত্রে একটা রিস্ক রয়ে যায় মিসডায়াগনোসিসের। এটা অনেকেই হয়তোবা অনেক সার্জন জানেন না, সেজন্য হচ্ছে এই নলেজ শেয়ারিংটা আমি করছি আসলে। যদি খুব অবভিয়াস মরফোলজিক্যাল ফিচার থাকে তাহলে হয়তো বা মিসডায়াগনোসিস হবে না, কিন্তু খুবই সেটেল যদি থাকে যে কনফিউজিং, যে এটা কি আদৌ মরফোলজিক্যালি কনফিউজিং লাগছে যে এটা কি RS-like সেল নাকি এটা ইমিউনোব্লাস্ট, দেন there is a big chance of misdiagnosis. That knowledge I wanted to share in this video. And another thing, you can think about core biopsy, right? আমি কখন কোর বায়োপসি অ্যাডভাইস করবো একটা লিম্ফোমা পেশেন্টের ক্ষেত্রে, অথবা লিম্ফোমা পেশেন্টের ক্ষেত্রে কি আদৌ আমি কোর বায়োপসি অ্যাডভাইস করবো? অ্যান্সারটা হচ্ছে যে না। আপনি যদি প্যাথোলজির টেক্সট বুকের ভাষায় জানতে চান, দ্যাট ইজ রজাই অ্যাকারম্যান, দেন আপনি শুধুমাত্র মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডেনাইটিসের ক্ষেত্রে আপনি কোর বায়োপসি অ্যাডভাইস করতে পারেন। দ্যাট মিনস প্রাইমারি সাইট যদি অন্য কোথাও থাকে এবং আপনি সাসপেক্ট করছেন যে লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কোর বায়োপসি করতে পারেন। সেক্ষেত্রে একটা কোর বায়োপসির মাধ্যমে ইজিলি বলা সম্ভব যে এটা হচ্ছে একটা মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডেনাইটিস। ফর এক্সাম্পল, ব্রেস্টে একটা কার্সিনোমা আছে, অথবা থাইরয়েডে একটা কার্সিনোমা আছে, অথবা ব্রেস্টে একটা কার্সিনোমা আছে, লিম্ফ নোডে হচ্ছে ইনভলভ মনে হচ্ছে আপনার কাছে, লিম্ফ নোডটা অনেক হার্ড, ক্লিনিক্যালিও আপনি সাসপেক্ট করছেন, সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি ইয়াস কোর বায়োপসি করে আপনি কিন্তু একটা ডিসিশন নিতে পারেন চাইলে যে হ্যাঁ এখানে হচ্ছে মেটাস্টেসিস হয়েছে। সেক্ষেত্রে ইভেন প্যাথোলজির গাইডলাইন্স অনুযায়ীও, রজাই অ্যাকারম্যানের গাইডলাইন্স অনুযায়ীও বলা আছে যে আপনি কোর বায়োপসি করতে পারবেন, কারণ এখানে বলা সম্ভব যে এটা হচ্ছে মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডেনাইটিস ফ্রম সাম প্রাইমারি সাইট, সো ইটস ইজি। বাট যদি আপনার পেশেন্ট একটা সাসপেক্টেড লিম্ফোমা কেস হয়, সেক্ষেত্রে আপনি কি ডিসিশন নেবেন? সেক্ষেত্রে কি আপনি কোর বায়োপসি করবেন, নাকি সেক্ষেত্রে আপনি টোটাল লিম্ফ নোড স্যাম্পলিং করবেন? আর কোনটা যেটাই করেন না কেন সেটা কেন করবেন? সো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আপনি যদি একটা সাসপেক্টেড লিম্ফোমা কেসে কোর বায়োপসি করেন, সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়, আপনি কিন্তু টোটাল আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন না কোর বায়োপসিতে। আর যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচুর লিম্ফোমার সাবটাইপস আছে যেগুলা রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিসের সাথে মিমিক করে অ্যাকর্ডিং টু প্যাথোলজি টেক্সট বুকস মরফোলজি। সো সেখানে একটা কমন মিসডায়াগনোসিস হওয়ার একটা রিস্ক থেকে যায় যদি আমি লিম্ফোমা সাসপেক্টেড পেশেন্টকে কোর বায়োপসি করি।
কারণ বেশ কিছু লিম্ফোমার সাবটাইপস আছে যেগুলার অনেক ফিচারই, অথবা আমি বলবো ম্যাক্সিমাম ফিচারই রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিসের সাথে মিলে যায়। সো আপনি যদি পুরা পিকচারটা না দেখতে পারেন, অনেক ক্ষেত্রেই বলা অনেক কঠিন কনফিডেন্টলি যে এটা রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিস নাকি এটা কোনো লিম্ফোমা। আমি একটা এক্সাম্পল দিতে পারি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা হচ্ছে ফলিকুলার লিম্ফোমা। ফলিকুলার লিম্ফোমার ক্ষেত্রে যেটা হয়, ফলিকুলার লিম্ফোমার অনেক ফিচারই হচ্ছে রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিসের সাথে মিলে যায়। সেক্ষেত্রে যদি একটা কোনো সার্জন যদি কোভ্যাক্সি অ্যাডভাইস করেন, সেক্ষেত্রে পুরো আর্কিটেকচারটা একটা হিস্টোপ্যাথোলজিস্ট দেখতে পান না। সো সেক্ষেত্রে সেই হিস্টোপ্যাথোলজিস্ট যদি ডায়াগনোসিস করেন যেটা রিঅ্যাক্টিভ লিম্ফ্যাডেনাইটিস, অথবা সেই হিস্টোপ্যাথোলজিস্ট যদি এটা ডায়াগনোসিস করেন যে এটা ফলিকুলার লিম্ফোমা, সো দুই ক্ষেত্রে মিসডায়াগনোসিস হওয়ার অনেক রিস্ক থেকে যায়। এটাই ছিল আসলে মেইনলি শেয়ার করার। আর তাহলে এরপরে যেটা আসলে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে কখন আমি টোটাল লিম্ফ নোড স্যাম্পলিং করবো, অ্যাডভাইস করবো পেশেন্টকে। সেটা হচ্ছে যখনই আপনার কাছে মনে হবে যে একটা পেশেন্ট সাসপেক্টেড, হাইলি সাসপেক্টেড কেস অফ লিম্ফোমা, সেক্ষেত্রে আপনি টোটাল লিম্ফ নোড স্যাম্পলিং অ্যাডভাইস করাটা সবথেকে বেস্ট। কারণ সেক্ষেত্রে একটা হিস্টোপ্যাথোলজিস্ট পুরো আর্কিটেকচারটা দেখতে পায়। সো এখানে মিসডায়াগনোসিস হওয়ার চান্সটা খুবই কম থাকে, এবং এটা মোটামুটি 100% অ্যাকুরেট হওয়ারই কথা। অনেকটা এরকম গাইডলাইন্স অনুযায়ী যদি আমি বলি। এটাই ছিল আসলে শেয়ার করার, যে আমরা এফএনএসি করলে লিম্ফোমা কেসে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, কোন ক্ষেত্রে আমি কোরবায়োপসি অ্যাডভাইস করব। অবভিয়াসলি যদি লিম্ফ নোড আমার কাছে মনে হয় যে এটা একটা মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডেনাইটিস কোনো প্রাইমারি সাইট থেকে, সেক্ষেত্রে কোরবায়োপসি আপনি অ্যাডভাইস করতে পারেন। বাট যদি আপনার কাছে মনে হয় যে দিস ইজ এ সাসপেক্টেড কেস অফ লিম্ফোমা, প্লিজ advise the patient for a total lymph node sampling to see the total architecture to help the histopathologist for the final correct diagnosis. This was the knowledge I wanted to share with all of you. Thank you.